হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আমরা এই চ্যানেলে এখন বিবিএ সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সিলেবাস থেকে অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টার থেকে অলরেডি বেশ কিছু ক্লাসেস এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। সেসব ক্লাস যদি আপনারা মিস করে থাকেন, সেসব ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট নামে একটা প্লে লিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গেলেও কিন্তু আপনারা একসাথে সবগুলো ক্লাসকে পেয়ে যাবেন। আপনাদেরকে সার্চ করে ক্লাসগুলোকে খুঁজে বের করতে হবে না। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে আপনারা প্লে লিস্টটাকে ফলো করতে পারবেন। এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত আমরা অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের অঙ্কের সমাধান করেছি, যেগুলো প্রিভিয়াস লেকচারগুলোতে আপলোড করা হয়েছে। আজকেও আমরা দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, দুটো প্রিভিয়াস ইয়ার অঙ্কের সমাধান করব। যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ক্লাসই আপনাদের মিস না হয়। এবং আমার এই চ্যানেলে বিবিএ সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্স থেকে সেট থিওরি, নাম্বার সিস্টেম এবং প্রোগ্রেশন তিনটা চ্যাপ্টারের কমপ্লিট লেকচার রেডি করা আছে। সেসব প্রতিটা চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা আছে এবং প্রতিটা প্লে লিস্টের লিঙ্কের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। আপনার পার্টিকুলার একটা চ্যাপ্টারের প্লে লিস্টে গেলে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাসই কিন্তু ওই একটা প্লে লিস্টে পেয়ে যাবেন। আপনাদেরকে কষ্ট করে সার্চ করে বের করতে হবে না। আমরা এখন এই চ্যাপ্টার আন্ডারে যে অঙ্কগুলো করব সেগুলো সবগুলো জাবেদা ভিত্তিক অঙ্ক হবে। আজকে ক্লাসও জাবেদা নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসগুলোতেও জাবেদা ভিত্তিক বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর কথা না বলে আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে প্রথম যে অঙ্কটা নিয়ে আলোচনা করবে তার প্রশ্নটা আমরা দেখছি। দি ফলোইং ইনফরমেশন আর কালেক্টেড ফ্রম সোনালী লিমিটেড ডিউরিং দ্য মান্থ অফ জুন 2011। 2011 সালের জুন মাসে সোনালী লিমিটেডের কিছু ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। জুন 5 এর লেনদেনে দেওয়া আছে সোনালী লিমিটেড ডিপোজিটেড ইন এ ব্যাংক টাকা 3 লাখ টু ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট চলতি হিসাব খোলার জন্য সোনালী লিমিটেড ব্যাংকে 3 লক্ষ টাকা জমা দিয়েছিলেন, অর্থাৎ 3 লক্ষ টাকা জমা দিয়ে ভ্যাট চলতি হিসাব খুলেছিলেন। আমরা জানি যে ভ্যাট জমা দিতে হয় সরকারকে এবং সরকারের কাছে ভ্যাটের হিসাবটাকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে মেনটেন করা হয়। তাই সরকারের কাছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে 3 লাখ টাকা জমা দিয়ে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে। এরপরে জুনের 10 তারিখে হচ্ছে কি পারচেস অন অ্যাকাউন্ট ফ্রম আবুল অ্যান্ড কোম্পানি টাকা 3,45,000 উইথ 15% ভ্যাট। আবুল এবং কোম্পানির কাছ থেকে 3,45,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করা হয়েছে 15% ভ্যাট সহ। এখানে উইথ ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। 3,45,000 টাকা হচ্ছে কি 15% ভ্যাট সহ, অর্থাৎ 3,45,000 টাকার ভিতরে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এরপরে 15 তারিখে বলা হয়েছে সোল্ড অন অ্যাকাউন্ট টু মোল্লা এন্টারপ্রাইজ টাকা 10,000 উইথ 15% ভ্যাট, অর্থাৎ মোল্লা এন্টারপ্রাইজকে 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রি করা হয়েছে 15% ভ্যাট সহ। মোল্লা এন্টারপ্রাইজের কাছে যে পণ্যগুলো বিক্রি করা হয়েছে 10,000 টাকা মূল্যে, সেখানেও ভিতরেও কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত আছে। 30 তারিখে হচ্ছে কি ভ্যাট ডিপোজিটেড অন গভর্নমেন্ট ট্রেজারি ফর টাকা 5 লাখ। গভর্নমেন্ট ট্রেজারিতে আরও 5 লাখ টাকা ভ্যাট জমা দেওয়া হয়েছে। প্রথমে 3 লাখ টাকা জমা দিয়ে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল, আবার শেষে বলছে কি 5 লাখ টাকা গভর্নমেন্ট ট্রেজারিতে মানে কি সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে, অর্থাৎ এই 5 লাখ টাকাও কিন্তু ওই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টেই কিন্তু আসলে জমা দেওয়া হয়েছে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশনস। উপরের লেনদেনগুলো থেকে আমাদেরকে জাবেদা দাখিলা করতে হবে। আমরা তাহলে অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। আমরা এখানে একটা জাবেদা ছক করে নিব। আমরা উপরে লিখে নিচ্ছি ইন দ্য বুকস অফ সোনালী লিমিটেড জার্নাল এন্ট্রিজ, জাবেদা ছক করে নিয়েছি। ডেট, অ্যাকাউন্ট টাইটেল উইথ এক্সপ্লেনেশন, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে আরেকটা রেফারেন্স ফিগারের কলাম হয়, তবে রেফারেন্স ফিগারের কলামটা আমি এখানে করিনি, কারণ হচ্ছে কি একই স্লাইডে অঙ্কটা সমাধান করতে গিয়ে এখানে একটু স্পেস সংকুলন হয়ে গেছে। রেফারেন্স ফিগারের কলামটা আমরা এখানে ইগনোর করেছি। আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে অঙ্ক করার সময় রেফারেন্স ফিগারের কলামটা করে নেবেন। আমরা এখানে ছকে ডেটের কলামে প্রথমে 2011 লিখে নিলাম। এরপর প্রথম লেনদেন হচ্ছে কি জুনের 5 তারিখ। জুনের 5 তারিখে বলেছে 3 লাখ টাকা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তার জন্য আমরা করবো কি ভ্যাট কারেন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। আমরা যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি তাহলে ব্যাংক ক্রেডিট হবে, নগদে পরিশোধ করলে তাহলে ক্যাশ ক্রেডিট হবে। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা লিখবেন। আসলে কোনো বইতে ব্যাংক ক্রেডিট করা হয়েছে, কোনো বইতে ক্যাশ ক্রেডিট করা হয়েছে, অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় বলে আমি দুটোই লিখে দিয়েছি। আপনারা যে কোনো একটা লিখবেন, হয় ব্যাংক লিখবেন নয়তো ক্যাশ লিখবেন, দুইটা আবার একসাথে লিখবেন না। এবং যেটা লিখবেন, যদি ব্যাংক লিখেন তাহলে পুরো অঙ্কটা ব্যাংকের ভিত্তিতে করবেন, যদি ক্যাশ লিখেন তাহলে পুরো অঙ্কটা কিন্তু ক্যাশের ভিত্তিতে করবেন। যে কোনো একটার উপরে ভিত্তি করে আপনার অঙ্কটাকে সমাধান করবেন। তাহলে আমরা এখানে 3 লাখ টাকা যে জমা দেওয়া হয়েছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে, তার জন্য লিখছি কি ভ্যাট কারেন্ট ডেবিট এবং ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। এখানে একটা কথা বলে রাখি, বিভিন্ন বইতে আমাদের প্রথমে যখন আমরা যে ডেবিটে করছি ভ্যাট কারেন্টের সাথে অ্যাকাউন্ট ওয়ার্ডটা মেনশন করে দেয়, অর্থাৎ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লেখা হয়। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভুল বিষয়। কারণটা হচ্ছে দেখি আগে ব্রিটিশ সিস্টেমে যখন অঙ্ক করা হতো তখন কিন্তু এভাবেই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, ইনপুট ভ্যাট অ্যাকাউন্ট প্রতিটা হিসাবের সাথে অ্যাকাউন্ট লিখতে হতো।
প্রতিটা হিসাবের সাথে অ্যাকাউন্ট ওয়ার্ডটাকে মেনশন করতে হতো, কিন্তু দেখা যাচ্ছে কি যখন আমরা এই অঙ্কের সমাধান করছি তখন অনেক বইতে দেখা যাচ্ছে ভ্যাট কারেন্টের সাথে অ্যাকাউন্ট ওয়ার্ডটা মেনশন করছে, কিন্তু বাকি অন্যগুলো আইটেমগুলোটার সাথে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্ডটাকে মেনশন করছে না। প্রশ্নে এখানে ভ্যাট কারেন্টের সাথে অ্যাকাউন্ট ওয়ার্ডটা মেনশন থাকার কারণেই তো অনেকে মনে করে কি যে কারেন্টের সাথে অ্যাকাউন্ট ওয়ার্ডটা লিখতে হবে, তা কিন্তু নয়। অ্যাকাউন্ট ওয়ার্ডটা আমরা তখনই মেনশন করব যদি আমরা ব্রিটিশ সিস্টেমে অঙ্ক করি, এবং তখন কিন্তু প্রতিটা ডেবিট ক্রেডিটের সাথে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্ডটাকে মেনশন করতে হবে। পার্টিকুলার শুধু একটা আইটেমের সাথে অ্যাকাউন্ট ওয়ার্ডটা কিন্তু লেখাটা উচিত নয়। তবে আমরা যেহেতু এখন আমেরিকান সিস্টেমে অঙ্ক করছি এবং আমেরিকান সিস্টেম ফলো করা হচ্ছে, আমেরিকান সিস্টেমে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্ডটাকে মেনশন করা হয় না। অ্যাকাউন্ট হিসাবটা লেখা হয় কখন, যখন আমরা খতিয়ান করি, খতিয়ানের উপরে অ্যাকাউন্ট ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়। খতিয়ানের উপরে লেখা হয় কি ক্যাশ অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, বুঝে গেছে? কিন্তু জাবেদা করার সময়তে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট ওয়ার্ডটা লিখবেন না। আর এখানে অনেক সময় আমরা দেখি কি অনেকে ডেবিট ক্রেডিটগুলো মেনশন করে, সেটাও করবেন না, কারণ হচ্ছে কি আমেরিকান সিস্টেমে কিন্তু ডেবিট ক্রেডিটগুলো মেনশন করা হয় না। এখানে ডেবিটের কলামে বসিয়ে দিলে তো ডেবিট হয়ে গেল, ক্রেডিট কলামে বসিয়ে দিলে তো ক্রেডিট হয়ে গেল, তাহলে আমরা তো কলাম ওয়াইজ হিসাব বসিয়ে দিচ্ছি যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তাহলে আবার পার্টিকুলারভাবে এখানে ডেবিট ক্রেডিট লেখার কি প্রয়োজন? এটা হচ্ছে কি আমেরিকান সিস্টেমের কথা। ব্রিটিশ সিস্টেমে এখানে ডেবিট ক্রেডিটগুলো লেখা হয়, তবে আমেরিকান সিস্টেমে ডেবিট ক্রেডিটও লেখা হয় না, এবং এখানে অ্যাকাউন্টগুলো লেখা হয় না, ঠিক আছে? অ্যাকাউন্ট ওয়ার্ডটাকেও ব্যবহার করা হয় না। যাই হোক, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যে 3 লাখ টাকা জমা দেওয়া হয়েছে তার জন্য জাবেদা করছি ভ্যাট কারেন্ট ডেবিট ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট 3 লাখ টাকা 3 লাখ টাকা। ন্যারেশন লিখছি টু রেকর্ড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেনড। এরপরে জুনের 10 তারিখে লেনদেনে বলেছে যে 3,45,000 টাকা মূল্যের পণ্য বাকিতে অন অ্যাকাউন্ট মানে বাকিতে ক্রয় করা হয়েছে 15% ভ্যাট সহ, অর্থাৎ 3,45,000 টাকার ভিতরেই কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তার মানে 3,45,000 টাকাটাই কিন্তু পণ্যের প্রকৃত ক্রয় মূল্য নয়। এই চ্যাপ্টারে আমরা যখন কোনো পণ্যের ক্রয়ের এবং বিক্রয়ের হিসাব করব তখন কিন্তু সেখানে অবশ্যই ভ্যাট এবং পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে আলাদাভাবে কিন্তু হিসাবকে দেখাবো। ভ্যাট সহ পণ্যের ক্রয় মূল্য হিসাব করা হবে না, বা ভ্যাট সহ পণ্যের বিক্রয় মূল্য কিন্তু হিসাব করা হবে না। তাহলে আমরা এখন এটা জাবাদে যখন করব, প্রথমে তো আমরা পণ্য ক্রয় করার জন্য পারচেজকে ডেবিট করব, তবে পারচেজ ডেবিট করার সময় কিন্তু 3,45,000 টাকা লিখলে কিন্তু হবে না। 3,45,000 টাকার ভিতরে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, 15% ভ্যাট বাদ দিয়ে পণ্যের যে প্রকৃত ক্রয় মূল্য তাকে ডেবিট করতে হবে। এখন এই 3,45,000 টাকাটা কিন্তু 15% ভ্যাট সহ, অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে, সেই 100 টাকা ক্রয় মূল্যের উপরে 15% মানে কি 15 টাকা ভ্যাট অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে 15 টাকা ভ্যাট সহ পণ্যের মোট মূল্য হয়ে গেছে কত? 115% অথবা 115 টাকা। এই 115%-এর মধ্যে 100% হচ্ছে পণ্যের ক্রয় মূল্য, আর 15% হচ্ছে কি ভ্যাটের মূল্য। আমরা যখন এখানে পারচেসের হিসাব করব যে 3,45,000 টাকা যেটা দেওয়া আছে, তাহলে সেটা কিন্তু ভ্যাট সহ 115% হিসাব, আর এই 115%-এর মধ্যে 100% হচ্ছে কি পণ্যের প্রকৃত ক্রয় মূল্য। তাই আমরা পারচেসকে ডেবিট করার সময় 3,45,000 টাকা যেটা হচ্ছে কি 115% হিসাব, তাকে 115 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা পণ্যের প্রকৃত ক্রয় মূল্য বের করে নিয়েছি 3 লক্ষ টাকা। এবার পারচেসের সাথে সাথে কিন্তু আমরা ভ্যাটও পরিশোধ করেছি, বা ভ্যাটেরও হিসাব করতে হবে। তাই তার জন্য আমরা লিখবো কি ইনপুট ভ্যাট। পণ্য ক্রয় করতে পণ্য অন্তর্মুখী হয় বা প্রতিষ্ঠানে প্রবেশ করে, ইনপুট হয়, তাই পণ্যের ক্রয় মূল্যের উপরে যে ভ্যাটটা হিসাব করা হয় তাকে বলা হচ্ছে কি ইনপুট ভ্যাট। তাহলে পণ্যের ক্রয় মূল্যের উপরে যদি ভ্যাট হয় তাহলে সেটাকে বলবো কি আমরা ইনপুট ভ্যাট। এবার ইনপুট ভ্যাট হবে কি, তাহলে এই যে 3,45,000 টাকা মূল্য আছে, এই 3,45,000 টাকা তো টোটাল 115% হিসাব, তার মধ্যে কিন্তু 15% ভ্যাট আছে। তাহলে আমরা 3,45,000 টাকাকে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে যদি গুণ করি তাহলে ভ্যাটের মূল্য পেয়ে গেলাম কত? 45,000 টাকা। অথবা এখানে আপনারা এভাবেও করতে পারেন, 3,45,000 টাকা হচ্ছে কি ভ্যাট যুক্ত মোট মূল্য, তার মধ্যে পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 3 লাখ টাকা। এবার 3,45,000 টাকা থেকে যদি 3 লাখ টাকা পণ্যের ক্রয় মূল্য বিয়োগ করে দিই তাহলে বাকি 45,000 টাকা হচ্ছে কি ভ্যাট। এই ভ্যাট সহ মোট পরিশোধ করা হয়েছে 3,45,000 টাকা। এবার এই পণ্যগুলো কিন্তু আমরা বাকিতে ক্রয় করেছি, বাকিতে ক্রয় করার কারণে কি তৈরি হয়েছে? অ্যাকাউন্টস পেয়েবল মানে কি প্রদেয় হিসাব। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নাম হচ্ছে কি আবুল এন্ড কোম্পানি, অ্যাকাউন্টস পেয়েবল ড্যাশ আবুল এন্ড কোম্পানি। আবুল এন্ড কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে টোটাল 3,45,000 টাকায় পাবে ভ্যাট সহ। তাহলে আমরা জাবেদাটাকে বুঝে নিয়েছি। তো এখানে পণ্যের ক্রয় মূল্যের জন্য আমরা জাবেদা করছি পারচেজ ডেবিট 3 লক্ষ টাকা দিয়ে, এটার সাথে যে ভ্যাটটা দেওয়া হয়েছে তার জন্য ইনপুট ভ্যাট ডেবিট 45,000 টাকা, এবং অ্যাকাউন্টস পেয়েবল প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে কি 3,45,000 টাকা। ভ্যাট সহ যখন কোনো পণ্য ক্রয় করা হবে তখন অবশ্যই আপনারা এভাবেই ক্যালকুলেশনটাকে দেখাবেন। আমরা ন্যারেশনটা লিখছি টু রেকর্ড পারচেসেস অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট। এরপরে 15 তারিখে বিক্রয় হিসাব আছে। মোল্লা এন্টারপ্রাইজকে 10,000 টাকা মূল্যে পণ্য বিক্রি করা হয়েছে, যেটা হচ্ছে 15% ভ্যাট সহ, অর্থাৎ এখানে যে 10,000 টাকা মূল্য আছে সেটাও কিন্তু 15% ভ্যাট সহ, অর্থাৎ 115% হিসাব। এখানে 115%-এর মধ্যেও কিন্তু 100% হচ্ছে যে কি পণ্যের প্রকৃত বিক্রয় মূল্য, আর 15% হচ্ছে কি ভ্যাট।
এখানে আমরা বিক্রয় মূল্য 100%কে আলাদাভাবে হিসাব করব এবং ভ্যাট 15%কে আলাদাভাবে হিসাব করব। এখন এখানে যেহেতু পণ্যগুলো বাকিতে বিক্রি করা হয়েছে তাই অবশ্যই আমরা প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করব। অ্যাকাউন্টস রিসিভেবল মোল্লা এন্টারপ্রাইজ ডেবিট 10,000 টাকা, মোট মূল্যতেই হিসাব হবে 10,000 টাকা। আয় হিসাবকে ক্রেডিট করব সেলস ক্রেডিট। এখন সেলস ক্রেডিট করার সময় কিন্তু 10,000 টাকাই পুরোপুরি ক্রেডিট হবে না, কারণ 10,000 টাকায় কিন্তু প্রতিষ্ঠানের আয় নয়। এর মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ভ্যাটটাকে আলাদাভাবে হিসাব করতে হবে, কারণ ভ্যাটটা তো পরবর্তীতে সরকারকে জমা দিতে হবে। তাই ভ্যাটকে আলাদা করার জন্য আমরা প্রথমে সেলসকে ক্রেডিট করছি। যেহেতু 10,000 টাকায় 15% ভ্যাট সহ, তাহলে 115% হিসাব। তাই এটাকে 115% দিয়ে ভাগ করে 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা প্রকৃত বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 8,696 টাকা। সেলস ক্রেডিট 8,696 টাকা। এবার সেলসের উপরে যে ভ্যাটটা হিসাব করতে হয় তাকে বলা হয় কি আউটপুট ভ্যাট। সেলস করার কারণে পণ্যগুলো বাইরে চলে যায়, তাই তার জন্য যে ভ্যাট হয় তাকে বলা হচ্ছে কি আউটপুট ভ্যাট। আউটপুট ভ্যাট হবে কি এই 10,000 টাকার উপরে 15% হিসাব 10,000কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে আউটপুট ভ্যাট পেয়ে গেছি কত? 1,304। অথবা এখানেও আপনারা ক্যালকুলেশনটা দেখাতে পারেন আউটপুট ভ্যাট দিয়ে ব্র্যাকেটে 10,000 বিয়োগ পণ্যের বিক্রয় মূল্য 8,696 বিয়োগ করলেও কিন্তু আউটপুট ভ্যাট 1,304 টাকা বের হয়ে আসবে। এবার একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে কি যখন আমরা পণ্য ক্রয় করব, ক্রয় হিসাব যেহেতু ডেবিট হচ্ছে তাহলে তার সাথে জড়িত ভ্যাটও ডেবিট হবে এবং পণ্য বিক্রি করার সময় যদি ভ্যাট ক্যালকুলেট করতে হয়, বিক্রয় মূল্য যেহেতু ক্রেডিট হচ্ছে তার সাথে সাথে ভ্যাটও ক্রেডিট হবে। অর্থাৎ ক্রয় যেদিকে যাবে ক্রয়ের ভ্যাটও সেদিকে যাবে, বিক্রয় যেদিকে যাবে বিক্রয় ভ্যাটও সেদিকে যাবে। ক্রয় ডেবিট, ইনপুট ভ্যাটও ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাটও ক্রেডিট। এবার আমরা এখানে লিখছি কি টু রেকর্ড সেলস অন ক্রেডিট উইথ 15% ভ্যাট। এবার শেষে এসে আবার বলেছি 5 লাখ টাকা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে, তার জন্য আমরা প্রথম যে জাবেদাটা করেছি সেই একই জাবেদা আমরা এখানে করে দিব। ভ্যাট কারেন্ট ডেবিট ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট হচ্ছে কত? 5 লক্ষ টাকা। টু রেকর্ড ডিপোজিটেড ভ্যাট অন গভর্নমেন্ট ট্রেজারি। গভর্নমেন্ট ট্রেজারিতে ভ্যাট জমা দেওয়া হয়েছে। আমরা এখানে এই অঙ্কের সাথে জড়িত জাবেদাগুলো নিয়ে আলোচনা করেছি। সেম প্যাটার্নেরই আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে শুধুমাত্র ফিগারগুলো চেঞ্জ, অঙ্কের বাকি অংশটা প্রায় একই। প্রশ্নটা পড়ছি প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন। সেপ্টেম্বর 1 তারিখে বলছে টাঙ্গাইল লিমিটেড ওপেন্ড এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 40,000। এখানে 40,000 টাকা জমা দিয়ে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। 5 তারিখে বলা হয়েছে পারচেস অন অ্যাকাউন্ট ফ্রম নার্সিন অ্যান্ড কোম্পানি টাকা 2,30,000 উইথ 15% ভ্যাট। 15% ভ্যাট সহ নার্সিন অ্যান্ড কোম্পানির কাছ থেকে 2,30,000 টাকা দিয়ে পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে। 2,30,000 টাকাটা কিন্তু ভ্যাট যুক্ত মূল্য বা ভ্যাট সহ মূল্য। 15 তারিখে বলা হয়েছে সোল্ড অন অ্যাকাউন্ট টু মাহফুজ অ্যান্ড সানস টাকা 3,45,000 উইথ 15% ভ্যাট। মাহফুজ অ্যান্ড সানসকে 3,45,000 টাকা দিয়ে পণ্য বিক্রি করা হয়েছে ভ্যাট সহ। 3,45,000 টাকা হচ্ছে কি ভ্যাট যুক্ত মূল্য। ভ্যাট ডিপোজিটেড টু গভর্নমেন্ট ট্রেজারি ফর টাকা 25,000। এখানে গভর্নমেন্ট ট্রেজারিতে 25,000 টাকা ভ্যাট জমা দেওয়া হয়েছে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশনস। উপরের লেনদেনগুলো থেকে প্রয়োজনীয় জাবেদা দাখিলা করতে হবে। এখানে পুরো প্রশ্নটাই একই, শুধুমাত্র ফিগারগুলো চেঞ্জ। তা আমরা একইভাবে সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমরা একইভাবে ছকটা করে নিয়েছি। প্রথম লেনদেন হচ্ছে সেপ্টেম্বর 1 তারিখে 40,000 টাকা জমা দিয়ে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, তার জন্য আমরা জাবেদা করব ভ্যাট কারেন্ট ডেবিট ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট হচ্ছে কি 40,000 টাকা। এরপরে 5 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 2,30,000 টাকা দিয়ে বাকিতে এবং তার ভিতরে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তার জন্য আমরা প্রথমে পারচেসকে ডেবিট করব। তাহলে 2,30,000 টাকা হচ্ছে কি 15% ভ্যাট সহ, মানে কি 115% হিসাব। তাই এটাকে আমরা 115 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করছি, কারণ 115%-এর মধ্যে 100% কিন্তু পণ্যের প্রকৃত ক্রয় মূল্য। তাহলে 115%-এর মধ্যে 100% ক্রয় মূল্য হলে 2,30,000 টাকার মধ্যে ক্রয় মূল্য কত? তা বের হয়ে গেল কত? 2 লক্ষ টাকা। এরপরে পারচেস যেহেতু ডেবিট হয়েছে, পারচেসের সাথে সম্পৃক্ত ভ্যাটও কিন্তু ডেবিট হবে, যেটাকে আমরা লিখছি কি ইনপুট ভ্যাট। তাহলে ইনপুট ভ্যাট আমরা পাবো 2,30,000-কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ, অথবা 2,30,000 থেকে 2 লক্ষ টাকা বিয়োগ করলেও কিন্তু আমরা 30,000 টাকা ইনপুট ভ্যাটের মূল্যটাকে পেয়ে গেছি। এরপরে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, যেহেতু আমরা এখানে বাকিতে ক্রয় করছি তাই অ্যাকাউন্টস পেবল নার্সিন অ্যান্ড কোম্পানিকে ক্রেডিট করলাম 2,30,000 টাকা দিয়ে। সেপ্টেম্বর 15 তারিখে 3,35,000 টাকা দিয়ে পণ্য বিক্রি করা হয়েছে ভ্যাট সহ, আর এখানেও বাকিতে বিক্রি হওয়ার কারণে আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করবো। অ্যাকাউন্ট রিসিভেবল মাহফুজ অ্যান্ড সানস ডেবিট 3,45,000 টাকা এবং তার বিপরীতে সেলসকে ক্রেডিট করব 3,45,000 টাকা, যেহেতু ভ্যাট সহ মূল্য অর্থাৎ 115% ভ্যালু, তাই এটাকে 115 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করার পরে আমরা সেলসের ভ্যালু পেয়ে গেলাম 3 লাখ টাকা। সেলস ক্রেডিট 3 লাখ টাকা, সেলসের ভ্যাটও ক্রেডিট করতে হবে। আউটপুট ভ্যাট ক্রেডিট 3,45,000-কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ, অথবা 3,45,000 থেকে 3 লাখ টাকা বিয়োগ করে 45,000 টাকা ক্যালকুলেশনটাকে দেখাতে পারি। আউটপুট ভ্যাটকে ক্রেডিট করে নিলাম। এরপরে শেষে দিয়ে এসে আবার 25,000 টাকা ভ্যাট গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়ার কথা বলেছে, তার জন্য সেম জাবেদা হবে 1 নম্বর জাবেদার মতন ভ্যাট কারেন্ট ডেবিট ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট 25,000 টাকা। আজকে আমরা যে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করলাম, দুটো অঙ্কের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু দুটো অঙ্ক একদমই একই ছিল, শুধুমাত্র ফিগারগুলো ডিফারেন্ট। আপনাদের ভালো মতো বোঝার জন্য দুটো অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আশা করি ক্লাসে আপনারা বুঝতে পেরেছেন। যদি ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আইকনে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী ক্লাসে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা কিন্তু এই পর্যন্ত পরীক্ষাতে
3 বার এসেছে। সেই অঙ্কটাতেও আমরা এভাবেই জাবেদাই করব, তবে সেই অঙ্কের মধ্যে কিন্তু এই জাবেদার মধ্যে আরও অনেক নতুনত্ব আছে, আরও অনেক নতুন নতুন আইটেম আছে এবং অঙ্কটা প্রতিবারই কিন্তু পার্ট সিতে এসেছে, অর্থাৎ 10 মার্কসের জন্য এসেছে। তাই ওই অঙ্কের মধ্যে কিন্তু আমাদের আইটেম অনেক বেশি পাবো, ট্রানজ্যাকশন অনেক বেশি পাবো। তাই আশা করি ক্লাসটা মিস করবেন না। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।